আগামী সপ্তাহে ঢাকার তাপমাত্রা আরও বাড়তে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বলা হচ্ছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রার তুলনায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। সেই সাথে রাজধানীর বায়ুও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। এদিকে আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 40.7 ডিগ্রি। ঢাকাসহ মোট 56 জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর বাইরে রয়েছে রংপুর বিভাগের 8 জেলা। মেজবা হাসানের রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বৈশাখের প্রথম সপ্তাহ না যেতেই তীব্র তাপদাহে পুড়ছে মানুষ। গরমে অতিষ্ঠ নগর থেকে গ্রাম, সব জনপদের বাসিন্দা। ফাঁকা এই তিলোত্তমা নগরীতে কাঠফাটা রোদের সাথে বাতাসও অস্বাস্থ্যকর। তাই তো অল্পতেই হাঁপিয়ে উঠছেন সব বয়সী মানুষ। বিশেষ করে যেন ভোগান্তির শেষ নেই নিম্ন আয়ের মানুষের। বৈশাখ আসছে আর একটু গরমটা বাড়ছে, কষ্ট হচ্ছে, আবার লোকজন একটু কমই। গরমের অবস্থা খারাপ, যে গরমে থাকাই মুশকিল। গ্রীষ্মের সূর্য তীব্রতা ছড়িয়ে রেকর্ড গড়েছে চুয়াডাঙ্গায়। তাপপ্রবাহ বইছে আরও 55 জেলায়। এই তাপমাত্রায় আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়। অতিষ্ঠ আমরা, 5 মিনিট পর পানি খাওয়া লাগছে। আপাতত কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায় কালবৈশাখী ঝড় বা বৃষ্টি হলেও গরমের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গত কয়েকদিনের তুলনায় কিন্তু আগামী 2 দিন বা কয়েকদিন এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আর জলীয় বাষ্পের পরিমাণ যখন বেশি থাকে তখন একটা বিষয়, মানুষের গা কিন্তু ঘামতে শুরু করে। তখন গিয়ে দেখা যায় যে তাপমাত্রা যদি 38 ডিগ্রি হয়, বাস্তবিক অবস্থা যদি এমন হয় যে তাপমাত্রা হচ্ছে 38 ডিগ্রি, কিন্তু তার কাছে মনে হবে যে তাপমাত্রা 38 নয়, তাপমাত্রা মনে হচ্ছে 44 ডিগ্রি। খুব বড় এলাকা জুড়ে ঝড় বা বৃষ্টি হবে এইরকম সম্ভাবনা আপাতত নেই। গেল বছরের এই সময় রাজধানীতে 41 ডিগ্রির বেশিও তাপমাত্রা ছিল। এবার সেখানে 36 ডিগ্রি ছুঁয়েছে। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা দীর্ঘমেয়াদী হলে জ্বালানি সহ সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। রিপোর্ট রকুনুদ্দিনের। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এ সময় মাস্টার প্ল্যানের মাধ্যমে মহেশখালীকে কেন্দ্র করে সমস্ত উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে করতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। এই কর্তৃপক্ষের 17 সদস্যের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন থাকবেন প্রধানমন্ত্রী। বৈঠকে মধ্যপ্রাচ্যের অচল অবস্থার দিকে নজর রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে, সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং এটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে। এছাড়া ধীরগতিতে চলা প্রকল্পের সর্বশেষ অবস্থা অবহিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। বাস্তবায়নাধীন আছে, সেগুলো উনি খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য বলেছেন। যা হয় বাস্তবায়ন করবা না হয় এটা আমাদেরকে জানাও যে কেন বাস্তবায়ন করা যাচ্ছে না, তাহলে আমরা আবার ভিন্ন একটা সিদ্ধান্ত দেবো বা সিদ্ধান্তটা পরিবর্তন করে দেবো। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা আগের মতোই সুপ্রিম কোর্টের প্রধান ও অন্যান্য বিচারপতিদের মতো বেতন ভাতা পাবেন এমন বিধান রেখে একটি আইনের খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চিরভাস্বর অবিস্মরণীয় দিন। দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে কেন্দ্রীয়ভাবে পালিত হচ্ছে দিবসটি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। 1971 সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার সদস্যরা। দিবসটি উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় সভানেত্রী। পরে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,
আওয়ামী মহিলা লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। এদিকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে কেন্দ্রীয়ভাবে পালন করা হয় দিবসটি। সূর্যোদয়ের পরেই মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা করা হয় মুজিবনগর দিবসের কর্মসূচি। পরে পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর মুজিবনগরের শেখ হাসিনা মঞ্চে ঐতিহাসিক এই দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বর্তমান যুগে তো প্রতারণা করা আরো সহজ, সেই জন্য যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা থাকে যে মুক্তিত হয়েছে, অভিযোগ দেওয়া হলে যথাযথ তদন্তের মাধ্যমে সেটা অবশ্যই বাতিল হবে। দিবসটি উপলক্ষে মুজিবনগরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গার্ড অফ অনার প্রদান ও বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন সরকারের ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে জেএসজি আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের পর নৌকা মার্কা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস না থাকায় দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকারের নির্বাচন করতে হচ্ছে ক্ষমতাসীনদের। আমির খসরু বলেন, সরকারের দুর্নীতি, লুটপাটের খেসারত উচ্চ মূল্যে দিতে হচ্ছে জনগণকে। অভিযোগ করেন, ব্যাংকিং খাতে লুটপাটের পর এখন আরও সুবিধা দিতে ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ইলিয়াস আলী গুমের 12 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকারের পৃষ্ঠপোষকতায় সব গুমের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীদের নির্যাতন নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দেন তিনি। কারণ ওই সময় বিএনপির 5 দিন হরতাল ছিল, আজও প্রহর গুনছেন তার স্ত্রী। ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন? এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল 2018 সালে। তালিকা নিয়ে প্রধানমন্ত্রী নিজেই তামাশা করেছেন। উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, এইবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না। এবার নৌকা বাদ দিয়ে দিচ্ছে, মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আর ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ 29 মে। 112টি উপজেলায় এই ধাপে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 2 মে, যাচাই বাছাই 5 মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 6 থেকে 8 মে, আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 12 মে। এই ধাপে 21টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলো ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ট্যারিফ কমিশন। সকালে সেগুনবাগিচায় ভোজ্য তেল বিপণন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে কমিশন একথা বলে। ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাব যাচাই করা হচ্ছে, তবে দাম সমন্বয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সয়াবিন তেলে 5% ভ্যাট কমায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গেল সোমবার ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হয়েছে। ওই দিনই ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেন মিল মালিকেরা। তেলের দাম বাড়াতে বাণিজ্য সচিবকে চিঠি দেয় মিল মালিকদের সংগঠন।
জমি নিয়ে বিরোধের জেরে দিনাজপুরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। বুধবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল রেজা বাবুর মৃত্যু হয়। এর আগে সকালে শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা তার ছোট ভাই রাসেল রেজা বাবুকে কুপিয়ে আহত করে। মাসুদ রানা সহ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পথ দিয়ে আরও ৪৬ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয়রা জানায়, মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। মঙ্গলবার রাতেও সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। সংঘাতে আরাকান বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে গতরাতে নাইক্ষ্যংছড়ির আশারতলি, জামছড়ি ও ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্ত পথে নতুন করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ৪৬ জন সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। তাদের নিরস্ত্র করে বিজিবি ক্যাম্প হেফাজতে রাখা হয়েছে। এ নিয়ে মোট ২৬০ জন মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে অবস্থান করছে। মাদক সংক্রান্ত মানি লন্ডারিং এর বিভিন্ন মামলায় তদন্ত করতে গিয়ে ১০ জন শীর্ষ মাদক চোরাচালানিকে গ্রেফতার করেছে সিআইডি। একই সঙ্গে মাদক বিক্রি থেকে অর্জিত এসব আসামির ১৭৮ কোটি ৪৪ লাখ টাকার সম্পদ ও নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী। এ সময় তিনি দাবি করেন, এতদিন শুধু মাদকের বাহক ও সেবককে আটকের মধ্যে সীমাবদ্ধ থাকত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। এবারই প্রথম মাদকের গডফাদারদের ধরতে উদ্যোগ নেয় সিআইডি। এরই ধারাবাহিকতায় গত কয়েক বছরের বেশ কিছু পুরনো মামলার তদন্তে নামে সংস্থাটি। তদন্তের এক পর্যায়ে ১০ জন শীর্ষ মাদক ব্যবসায়ীর সন্ধান পান তারা। পরে তাদের গ্রেফতার করে বাজেয়াপ্ত করা হয় নগদ অর্থ ও সম্পদ। এই ঘটনায় কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাইদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও সিআইডির পক্ষ থেকে জানানো হয়। আমরা ধরতে পারিনি। সিআইডি প্রথম উদ্যোগ নেয় যে মাদক শুধু ক্যারিয়ার আর ইউজার আর খুচরা বিক্রেতা আমরা ধরবো না, আমরা আইনের আওতায় আনবো মাদকের যারা গডফাদার আছে। এ পর্যন্ত ৩৫টি মামলার প্রকৃত মাদক গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। এই ঘটনায় ২ জন গুলিবিদ্ধ সহ আরও অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তার সহ নানা কারণে দীর্ঘদিন থেকে নীলক্ষা গ্রামের রাজীব সরকারের সাথে একই এলাকার আনোয়ার সরকারের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে সকালে রাজীবের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকা দখলের জন্য বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদ সহ বিভিন্ন স্থানে হামলা চালায়। এ সময় প্রতিরোধ গড়ে তুলতে গেলে বীরগাঁও এলাকার আনোয়ার গ্রুপের সাথে সংঘর্ষ বাধে। দুপক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়। এরই মধ্যে গুলিবিদ্ধ সাগর মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দ্র করে তাদের এই দ্বন্দ্বটা আবার নতুন করে সূত্রপাত হয়। এই সূত্রপাতের বহিঃপ্রকাশ হয়েই আজকে ভোরে তারা একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়। একটা ছেলে মারা গেছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য গ্রামীণ অঞ্চলে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বুধবার কুমিল্লার চান্দিনার কলাগাঁও কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। প্রান্তিক পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবার উন্নতি করতে গেলে শহরের উপর চাপ কমবে উল্লেখ করে দেশে আরও কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি। ফরিদপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে মাতচর ইউনিয়নে ধুলদি রাজাপুরের অটোরিকশা চালক বাড়ি বিশ্বাসের বসতবাড়ি আগুনে পুড়ে যায়। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হলো বেসরকারি বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের অ্যানুয়াল অ্যাওয়ার্ড নাইট।
রাজধানীর একটি হোটেলে সন্ধ্যায় 2023 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছেন তাদের বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় চার্টার্ড অ্যানুয়াল অ্যাওয়ার্ডস। 54 জন কর্মী পান এই পুরস্কার। এ সময় উপস্থিত ছিলেন চার্টার্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা। প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, প্রতি বছরই প্রতিষ্ঠানটির পরিধি বাড়ছে। শীঘ্রই দেশের সবচেয়ে বড় বীমা প্রতিষ্ঠানে পরিণত হবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। ওই কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছে এসেও ঘুমাচ্ছ? রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। করোটা কি বলো তো? কি আর করব, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিমু কই থেকে? রান্নাই তো করি নাই। চা করমু কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রনি। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন সপ্তম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাধুনী রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।